আসসালামু আলাইকুম। আমরা একটু অপেক্ষা করছি সবাই সংযুক্ত হয়ে যাওয়ার জন্য। তানহা, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। শিপাকে স্বাগত জানাচ্ছি, সজীবকে স্বাগত জানাচ্ছি। সব ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। আমরা এর আগে দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলেছি। তৃতীয় অধ্যায়ে খানিকটা কথা বলতে পেরেছি, এর চেয়ে সময় বেশি পাইনি আমরা। আজকে আমরা তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন, আমরা পদার্থের গঠন নিয়ে কি করবো কথা বলবো। পদার্থের গঠন আর পরমাণুর গঠন, পরমাণু দিয়ে যেহেতু পদার্থ তৈরি, সুতরাং পরমাণু গঠন সংক্রান্ত কথাবার্তা অথবা ইলেকট্রন প্রোটন সংক্রান্ত কথাবার্তাগুলো এরপরে আমরা যদি সুযোগ থাকে পরের সারণীতে আমরা ইনশাল্লাহ প্রবেশ করব। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। যতক্ষণ ক্লাস চলবে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন স্যার কি বলতে যাচ্ছে, খাতা কলম সাথে রাখবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো টুকে রাখবেন। তাহলে আমরা থার্ড অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে বোর এবং রাদারফোর্ড মডেলের মধ্যে আমরা কি করতে পারি, এগুলো একটু ব্যাখ্যা করতে পারি, এগুলো সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে পারি এবং এদেরকে এই দুটো মডেলের মধ্যে আমরা একটা কম্পেয়ার করতে পারি যে কোন মডেলটাকে আমরা বেটার করবো। তাহলে থার্ড চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে একটা সুযোগ অবশ্যই থাকে যে কোন মডেলটা ভালো। তা আমি স্টুডেন্টদের কাছে সবসময় একটা আকুতি করি যে এই প্রশ্নগুলো আগে থেকে কি আন্দাজ করা যায় যে আসার সুযোগ আছে, তাহলে সেই প্রশ্নের প্রস্তুতিগুলো অবশ্যই কি থাকতে হবে, অন্যান্য প্রশ্নের তুলনায় অনেক বেটার হতে হবে। তাহলে আমরা বলছি আজকে অক্টোবর মাসে দাঁড়িয়ে বলছি যে বোর রাদারফোর্ড মডেলের কম্পারিজন আসতে পারে অথবা দুইটা যে কোনো একটা মডেলকে ব্যাখ্যা করতে বলতে পারে, কোনো একটা মডেলের সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে পারে। সুতরাং সেই জায়গাগুলোতে আমরা কি চাই, আমরা চাই এই মডেল সম্পর্কে আমাদের খুব ক্লিয়ার ধারণা থাকুক। তাহলে আমরা যদি একদম সংক্ষেপে আমরা যদি রাদারফোর্ড মডেল আর দুইটা মডেলকে একটু যদি কি করি কম্পেয়ার করি, রাদারফোর্ড মডেল এবং এই দুটো মডেল সংক্রান্ত প্রশ্ন এই বছর এসেছে, আর হচ্ছে বোর মডেল, রাদারফোর্ড মডেল এবং কি বোর মডেল। এখন তোমরা জানো যে দুইটা মডেল দুইটা সালে ভিন্ন ভিন্ন সালে দেওয়া আছে। এটা হচ্ছে 1911 সালে আর এটা হচ্ছে 1900 কত সালে, 1913 সালে। এগুলো নিয়ে আমরা এর আগে কথা বলেছি। রাদারফোর্ড মডেল যখনই মাথায় আসবে তখনই কি মাথায় আসবে যে রাদারফোর্ড সবচেয়ে বড় সফলতা যেটা রাদারফোর্ডের সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পেরেছেন এবং এই ব্যাপারে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই, কোনো প্রকার বিতর্ক নেই। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস, উনি আসলে যদি একটু সংক্ষেপে বলি যে উনি আসলে একটা স্বর্ণের পাতের ভিতর দিয়ে আলফা রশ্মিকে প্রেরণ করেছিলেন। প্রেরণ করার পর উনি দেখতে পেয়েছিলেন যে প্রায় 99% রশ্মি কি হচ্ছে সোজাসুজি ওই স্বর্ণপাতকে অতিক্রম করে চলে যাচ্ছে। তার মানে উনি বুঝতে পারলেন যে পদার্থের ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা। এরপরে দেখলেন যে দুই একটা আলফা রশ্মি কি হচ্ছে খানিকটা বেগে যাচ্ছে, কিছু দুই একটা ফিরে আসছে আর দুই একটা একটু বেগে যাচ্ছে, এদের সংখ্যা অনেক কম। তখন উনি বুঝতে পারলেন যে পরমাণুর কেন্দ্রের মাঝখানে কোনো ধনাত্মক ভারী কিছু আছে। ধনাত্মক এই জন্যই বললেন যে হিলিয়াম যে রশ্মিটা আমরা প্রেরণ করেছিলাম, হিলিয়াম কিন্তু এটা ধনাত্মক রশ্মি। তাহলে যেহেতু রশ্মিটা বিকশিত হচ্ছে
তার মানে কেন্দ্রে পজিটিভ কিছু একটা আছে। এবং আর যেহেতু মানে সরে যাওয়া কিংবা ফিরে আসা রশ্মি সংখ্যাটা কম, সুতরাং আমরা বলতে পারি যে নিউক্লিয়াসটি কি হবে, নিউক্লিয়াসটি অবশ্যই অনেক ছোট হবে, নিউক্লিয়াসটি অনেক কি হবে, ছোট হবে। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম রশ্মি কি হচ্ছে, আলফা রশ্মি পাস করে চলে যাচ্ছে, দুই একটা রশ্মি খানিকটা কি হচ্ছে, বেগে যাচ্ছে, আর একটা দুটো রশ্মি একটু ফিরে আসছে। তাহলে এই ঘটনা থেকে উনি বুঝতে পারলেন যে নিউক্লিয়াসটি কি হয়, নিউক্লিয়াসটি খুব ছোট হয় এবং ভারী হয়। ভারী এই জন্যই বলছি কারণ এই রশ্মিটা কিন্তু একটু ভারী রশ্মি, ভারী রশ্মিকে যদি কেউ ফেরাতে পারে তাহলে বুঝতে হবে যে কেন্দ্রটাও কি ভারী। এবং পরমাণুর ম্যাক্সিমাম ভর কোথায় আছে, পরমাণুর ম্যাক্সিমাম ভর তোমার পরমাণু কেন্দ্রে আছে। তাহলে আমরা আজকের ক্লাসে যদি তোমাদেরকে একটা ধারণা দেই যে পরমাণুটা কতটুকু কি তোমার কি ছোট, পরমাণুটা তুমি যদি 1 কিলোমিটার ব্যাসার্ধে, আমি আবার বলছি 1 কিলোমিটার ব্যাসার্ধে যদি তুমি একটা কি আঁকো, একটা পরমাণুকে নাও, তাহলে দেখা যাবে সেখানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কি পাওয়া যাবে, নিউক্লিয়াস পাওয়া যাবে। তো ক্যান ইউ ইমাজিন কোথায় 1 কিলোমিটার আর কোথায় 1 সেন্টিমিটার, তার মানে বিশাল একটা এরিয়া যদি পরমাণু আমরা জুম করে বড় করি তাহলে নিউক্লিয়াসটি পাবো আমরা 1 সেন্টিমিটার, জাস্ট এতটুকু, তাহলে অনেক ছোট। এরপর উনি যেটা বলেছেন সেটা হচ্ছে পরমাণু তড়িৎ নিরপেক্ষ হবে। কেন? কারণ কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে, এবং তাদের চার্জ যেহেতু সমান এবং বিপরীত, তাহলে একটা চার্জ আরেকটা চার্জকে প্রশমিত করে ফেলবে। এই দুটো কথা আমরা গুছিয়ে বলবো। তাহলে প্রথম শিকার যে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা, দ্বিতীয় শিকার যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, থার্ড শিকার যেটা এসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পরমাণু কি হবে, পরমাণু যখন একটা জায়গায় থাকবে, ইলেকট্রন যখন একটা কক্ষপথে থাকবে তখন ইলেকট্রন নেগেটিভ আর এই বদলও কেন্দ্র হচ্ছে পজিটিভ। তাহলে তাদের মধ্যে একটা কি বল থাকবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটাকে আমরা ইংলিশে বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক কি বল, আকর্ষণ বল। তাহলে এই বলটা কি হবে, এই বলটা তাকে কেন্দ্রের দিকে টানবে। কোন দিকে টানবে, কেন্দ্রের দিকে। তাহলে এটা হবে কেন্দ্রমুখী বল। কি বল, কেন্দ্রমুখী বল। এবং সে যে বৃত্তাকার মধ্যে ঘুরছে, ইলেকট্রন যে বৃত্তাকার মধ্যে ঘুরছে নিউক্লিয়াসকে মাঝখানে রেখে, তো সেই কারণে সে একটা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র কি বল, কেন্দ্র বিমুখী বল, বিমুখী বল। এই দুটো বলকে পরস্পর সমান হবে। তার মানে অপোজিট চার্জের কারণে তারা কাছে আসতে চাইবে, কেন্দ্রের দিকে আসতে চাইবে, আর বৃত্তাকার পথে ঘূর্ণনের কারণে সে কেন্দ্র থেকে ছিটকে যেতে চাইবে। আর ছিটকে যেতে চাওয়ার প্রবণতা আর কেন্দ্রের দিকে আসার প্রবণতা সমান হওয়ার কারণে ইলেকট্রনগুলো সাম্য অবস্থায় করে বিরাজমান থাকে। এই তিনটা কথা ছিল কার, এই তিনটা কথা ছিল আমাদের বিজ্ঞানী বোরের। ঠিক আছে, এরপরে স্যার যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের ভুল কেন সেটা ক্লিয়ার না আমার স্যার। ঠিক আছে, এই যে রোল নাম্বার 1 একটা কোশ্চেন করলো, তা আমরা চাচ্ছি যে আমরা ক্লাসে ফাঁকে ফাঁকে যে জিনিসগুলো জানি না সেটা স্যারদেরকে প্রশ্ন করবো। মানে ক্লাস হবে ইন্টারেক্টিভ। যদি আমরা এখন জুমে নাই, কিন্তু ফেসবুকের মাধ্যমেও কিন্তু আসলে আমরা প্রশ্ন করতে পারি, তাই না? তো সেই জায়গাটাতে আমরা প্রশ্নগুলো করব, আমাদের সমস্যাগুলো জানাবো, ইনশাল্লাহ আমরা উপকৃত হব। তাহলে স্বীকার্য তো বলা হয়ে গেল। এখন সবচেয়ে বড় যেটা ঝামেলা উনি করে ফেলেছেন সেটা হচ্ছে যে এই মডেলটাতে নির্দিষ্ট কক্ষপথের কথা বলা হয়। আর নির্দিষ্ট কক্ষপথ যে ম্যাক্সওয়েল আসলে কি বলতে চেয়েছে সেটা একটু ক্লিয়ার করছি। ম্যাক্সওয়েল বলতে চেয়েছে যদি কখনো এমন হয় যে একটা ইলেকট্রন লাগাতারভাবে ঘুরতে থাকে, যে ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, সেটা লাগাতারভাবে ঘুরছে, তখন যেটা হয়, তখন একটা চার্জ বিশিষ্ট কণা যদি বৃত্তাকার পথে কি কন্টিনিউয়াসলি রোটেট করে, লাগাতার ঘুরতে থাকে, তাহলে সে শক্তি ত্যাগ করে। আর শক্তি ত্যাগ করতে করতে শক্তি হারিয়ে একটা সময় সে কোথায় চলে আসবে, একটা সময় সে কেন্দ্রে চলে আসবে। এটা কে বলেছেন? এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন। কারণ ম্যাক্সওয়েলের কথাটা লজিক্যাল, যে যদি তার কোনো নির্দিষ্ট অরবিট না থাকে, নির্দিষ্ট কক্ষপথ না থাকে, তাহলে তো সে শক্তি হারিয়ে সে যদি ঘুরতে তার শক্তি খরচ হতে একটা সময় সে কোথায় পতিত হবে, একটা সময় তার কেন্দ্রে পতিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা কিন্তু বাস্তবে ঘটে সেটা কিন্তু নয়, এটা ঘটতে পারে যদি তাদের কোনো কক্ষপথ না থাকে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আসলে তাদের নির্দিষ্ট কি আছে, কক্ষপথ আছে। তো এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের সংশোধন। ম্যাক্সওয়েল বলেছে যে কোনো চার্জ বিশিষ্ট কণার বৃত্তাকার পথে যদি ঘূর্ণন করে তাহলে সে কি করবে, যেমন ধরো আমরা মজা করে বলি যে এটা একটা ঘর,
এখানে একটা ছেলে, সে কিছু টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। এখন সে কি করতেছে, ঘরের চারপাশে ঘুরতেছে আর খাচ্ছে, কিন্তু একটা সময় দেখা যাবে তার টাকাটা খরচ হবে, খরচ হতে 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 সে টাকা যত বেশি খরচ হবে তত তার ঘরের কথাটা মনে পড়বে। একটা সময় দেখা যাবে যে সেই টাকা খরচ করতে করতে যখন তার শক্তি একদমই কমে যাবে, তখন সে চিন্তা করবে আর রাগ করে লাভ নেই, তখন সে ঘরে এসে ঢুকে যাবে। তাহলে আমার মাথা যদি ঘুরতে 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 আমার বডির ভিতরেই ঢুকে যায়, তাহলে কি আমার কোনো হিউম্যান স্ট্রাকচার থাকবে? নিশ্চয়ই নয়। তাহলে ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কোথায় চলে আসে, একটা সময় কেন্দ্রে চলে আসে, তাহলে আমরা বলতে পারবো যে ইলেকট্রনকে আমরা আলাদাভাবে আর চিন্তা করতে পারবো না। কেন পারবো না? তাহলে আমি যদি আমার মাথাকে বডির সাথে যদি একটা নির্দিষ্ট স্ট্রাকচারে ভাবতেই না পারি, তাহলে তো আমি হিউম্যানই হইলাম না। তাহলে ইলেকট্রন যদি তাকে আমরা নির্দিষ্ট কক্ষপথে বিবেচনা করতে না পারি, এভাবে লাগাতার ঘূর্ণনের ফলে কেন্দ্রেই ফেলে দিই, তাহলে তো পরমাণু স্ট্রাকচারটাই থাকবে না। ঠিক আছে? তো সেই কারণে এই যে কি রাদারফোর্ডের নির্দিষ্ট কক্ষপথবিহীন ঘূর্ণন, এটার একটা কি আছে, বড় একটা পসিবিলিটি আছে, কিন্তু এটা তো আসলে ঘটে না। এটা তো আসলে ঘটে না। যেহেতু এটা ঘটে না, তার মানে রাদারফোর্ডের কক্ষপথবিহীন ঘূর্ণন কথাটাকে ম্যাক্সওয়েল মানতে পারলেন না। ঠিক আছে? একটু জানাবে বুঝতে পেরেছো কিনা। একজন বলছে সাউন্ড কম, বাকিরা কি এই সমস্যা ফেস করছো যে সাউন্ড কম? একটু জানাতে পারো। রাদারফোর্ড তো শেলের ধারণা দিয়েছিল, উনি তো লেন্থের ধারণা দেয় নাই। রাদারফোর্ড শেলের ধারণা দিয়েছিল, এই কথাটি আসলে সঠিক নয়। ঠিক আছে? রাদারফোর্ড বলেছিল যে বৃত্তাকার পথে ঘুরবে। বৃত্তাকার পথে কোন ধরনের কক্ষপথে ঘুরবে অথবা কিভাবে ঘুরবে, ব্যাসার্ধ কেমন হবে, এগুলো নিয়ে কথাবার্তা উনি বলতে পারেন নাই। ঠিক আছে? এগুলো নিয়ে কথাবার্তা উনি বলতে পারেন নাই। নির্দিষ্ট যে অনুমোদিত কক্ষপথ, এটা কিন্তু নিলস বোরই বলেছে, এটা রাদারফোর্ড বলেননি। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে যে আরো একটা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি, যে এখানে একটা পরমাণুর একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তার বর্ণালী, তার কি স্পেকট্রাম। কারণ আমরা তো আসলে একটা মৌলকে দেখে চিনতে পারবো না। একটা মৌলকে চিনার উপায়টাই হচ্ছে কি, যে ওই মৌলটার কি থাকবে, ওই মৌলটার নির্দিষ্ট একটা বর্ণালী থাকবে। বর্ণালীর চরিত্র দেখি আমরা বুঝতে পারবো যে কোনটি সোডিয়াম কোনটি পটাশিয়াম। তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে এই রাদারফোর্ড বর্ণালী সম্পর্কে তেমন কথাই বলতে পারলেন না। তাহলে একটা মৌলকে শনাক্ত করার, একটা মৌলের যে ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে আসলে উনি ভালো ধারণা দিতে পারলেন না। এবং একটা পরমাণুর আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এই সম্পর্কেও ওনার মডেলে খুব একটা ভালো ধারণা পাওয়া যায়নি। আবার উনি গ্রহের সাথে তুলনা করেছিলেন, তো গ্রহর ঘূর্ণন আর একটা চার্জিষ্ট কণার ঘূর্ণন একরকম হতে পারে না। তাহলে আমরা যদি মোট কথায় ওনার মডেলটাকে একটু সামারি করে দিই, ওনার সাফল্য কোন জায়গায়, নিউক্লিয়াসের ধারণা দিতে উনি সমর্থ হয়েছিলেন। তারপর ওনার সাফল্য হচ্ছে তুল নিরপেক্ষতার ধারণাটা উনি ভালো দিতে পেরেছিলেন, যে সম্পর্কে বোরের কোনো কিছু আপত্তি ছিল না। তারপরে কেন্দ্রমুখী বল এটাকে আমরা একদম ফেলে দিতে পারি না, কিন্তু যে জিনিসগুলো উনি টাচ করতে পারেন না, সেইগুলোতে ওনার একটা সীমাবদ্ধতা দেখা দিয়েছে। এখন আমরা একটু কথা বলবো কি নিয়ে, আমরা কথা বলবো আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এরপরে বলবো বোর মডেল নিয়ে। কি মডেল নিয়ে? বোর মডেল নিয়ে। বোর মডেলে উনি প্রথমেই যেটা বললেন, কতগুলো কক্ষপথ আছে, কে, এল, এম, এন, অনেকগুলো কি আছে, অনেকগুলো নির্দিষ্ট কক্ষপথ আছে। এগুলোকে উনি শক্তি স্তর বলেছে, যেগুলো যেগুলোতে থাকা অবস্থায় ইলেকট্রন লাগাতারভাবে শক্তি বিকিরণ করবে না, শক্তি শোষণ করবে কিংবা ছাড়বে, তবে সেটা নির্দিষ্ট প্রেক্ষিতে। একদম যেরকম লাগাতারভাবে একটা শক্তি বিকিরণের একটা পসিবিলিটি ছিল পূর্বে, সেটা কিন্তু দূর হয়ে গেল। ঠিক আছে? তার মানে এটা একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। এরপর উনি যেটা বললেন সেটা হচ্ছে ইলেকট্রনের কি আছে, কৌণিক ভরবেগ আছে। যেহেতু সেটা বৃত্তাকার পথে ঘুরছে, এই কৌণিক ভরবেগটা mvr, এটা এক নির্দিষ্ট মান h/2π, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ওনাকে বলা হয় ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক, এবং সেই মানটাকে যদি 2π দিয়ে ভাগ করি, যে মানটা তুমি পাবে, ধরলাম এই রাশিটার মান হচ্ছে 5, ধরে নিলাম কত, 5। তাহলে এই কৌণিক ভরবেগের মান এই 5-এর গুণিতক আকারে আসবে। গুণিতক মানে কি, 5-এর নামটা বলে যাদেরকে পাওয়া যায়, 5, 10, 15, 20 এগুলো। তাহলে আমি যদি এখানে একটা n নেই, কি নেই, n,
তাহলে দেখা যাবে আমরা এলোমেলো মান পাবো না, আমরা 12 কখনো পাবো না। যদিও এটার মান 5 নয়, একটা কি হবে ইনভার্স মান হবে, আমরা জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম। তার মানে এই যে কণিক ভরবেগের মান, কণিক ভরবেগের মানটা কি, যে নির্দিষ্ট মানের গুণিতক আকারে আসবে। গুণিতক মানে যে পূর্ণ সংখ্যার গুণিতক, মানে এলোমেলো না। তাহলে এই যে আমি একটু যদি গোলা করে দিলাম, এই যে একটা মান, এটা একটা ধ্রুবক মান কিন্তু, কারণ এইচ মান চেঞ্জ হচ্ছে না, প্লাঙ্কের ধ্রুবক কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। প্লাঙ্কের মান কত, 6.626 ইনটু 10 ইনভার্স কত, 34 জুল সেকেন্ড। ওকে, তাহলে এই মানটা ফিক্সড। তারপরে পায়ের মানটা কত, পায়ের মানটাও ফিক্সড, 3.1416, তারপরে 2 তো 2। তাহলে এই যে হিসাব করলে আমরা যে মানটা পাবো, সেই মানের গুণিতক আকারে পাবেন। কি আকারে, গুণিতক আকারে। তার মানে সেই মানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করে পাবেন। 1.5 গুণ, 2.5 গুণ এভাবে পাওয়া যাবে না। কিসের মান, কণিক ভরবেগের মান। আমরা যদি কখনো সময় পাই আমরা এই সূত্রটা একদিন প্রমাণ করে দেখাবো, যদিও আমাদের বইতে সেটা নাই, কিন্তু এই সূত্রটা আমরা প্রমাণ করে একদিন দেখিয়ে দিই, খুব সহজ প্রমাণটি। তাহলে আমরা যেটা পেলাম সেকেন্ড মডেলে, সেকেন্ড তত্ত্বে, যে ইলেকট্রন কিসের ধারণা পেলাম, আমরা ইলেকট্রনের কণিক ভরবেগে একটা রাশিমালা পেলাম। এবং এই কণিক ভরবেগের রাশিমালাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউ যখন তোমরা যাবে তখন দেখবে এই স্বীকার্য দিয়ে তোমার কি করা হয়, ইলেকট্রনের যে কক্ষপথ আছে তার ব্যাসার্ধ নির্ণয় করা যায়, তার বেগ নির্ণয় করা যায়, ইভেন তার শক্তি পর্যন্ত নির্ণয় করা যায়। কিসের সাহায্যে, এই সূত্রের সাহায্যে। তাহলে আমি আবার বলছি, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তি, আবার ইলেকট্রন যে কক্ষপথে আছে তার ব্যাসার্ধ, এই প্রত্যেকটা জিনিস আমরা এই ইকুয়েশন থেকে কি করতে পারি, তৈরি করতে পারি, যেগুলো তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাবে। এরপরে উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, এক কক্ষপথ থেকে যখন অন্য কক্ষপথে কি করে লাফ মেরে যায়, অথবা উপর থেকে যখন নিচে আসে, তখন সে যে শক্তি শোষণ করে, তো সেই শোষিত শক্তি অথবা নির্গত শক্তি হিসাব যেটা হবে E সমান H নিউ। এই জিনিসগুলো আমাদের একটু লিখতে হবে। হ্যাঁ, আমরা ওই বর্ণনার মতো করে শুধু বাংলাটা লিখে যাচ্ছি, কিন্তু কোনো যদি ডাটা না দেয়, তথ্য না দেয়, সূত্র না দেয়, তাহলে আমাদের লেখাটা মানহীন হবে। তাহলে ডেল ই হচ্ছে যে পরিমাণ শক্তি সে অ্যাবজর্ব করবে, শোষণ করবে অথবা ছেড়ে দিবে। শোষণ করবে কখন, যখন সে উপরে যাবে, আবার যখন উপর থেকে আগের অবস্থায় ফিরে আসবে তখন সে কি করবে, শক্তি নির্গত করবে। তাহলে দেখা গেল যে কি পরিমাণ শক্তি শোষণ করবে, সেটা কার সমান, এইচ নিউ এর সমান। এইচ আমরা চিনি, এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলেছিলাম একটু আগে। আর নিউটা কি, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আমরা ফিজিক্সে পড়েছিলাম এর আগে। তাহলে আমরা এইচ এর জায়গায় থাকুক, আমরা একটা জিনিস যদি একটু খেয়াল করি, এর আগে আমরা শিখছিলাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা, কোথায়, তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারটাতে। কিন্তু যখন আমরা কেমিস্ট্রিতে আসবো তখন আমরা ভি কে বলবো সি, আলোর বেগ, হিসেবে আলোর বেগ। তাহলে এফ, এফ হচ্ছে কম্পাঙ্ক, এটা আমরা হচ্ছে নিউ, আর ল্যামডা মানে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যতে কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে যদি নিউ মানটা বের করি, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, নিউ সমান ল্যামডাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে সি বাই ল্যামডা পাচ্ছি। সি বাই কি, ল্যামডা। তাহলে তুমি এখানে যদি একটু বসাই দাও ল্যামডা পরিবর্তে সি বাই কি, সি বাই ল্যামডা। কার মান বসাই দিলাম আমরা, নিউ এর মান। এখান থেকে দেখে আমরা নিউ এর মান কি বসাই দিলাম, সি বাই ল্যামডা। এই যে জায়গায় আছে বাকিটা সি বাই ল্যামডা বসিয়ে দিলাম। তার মানে তোমার যদি শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে, শুধুমাত্র কি জানা থাকে, ল্যামডা মান জানা থাকে, তুমি কিন্তু শোষিত শক্তি বের করতে পারবে। কেন, কারণ এইচ এর মান জানা আছে অলওয়েজ একই, সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸। সুতরাং এই উপরে দুটো মানই আমরা জানি। শুধু যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানি, তাহলে আমরা কি পরিমাণ শক্তি সে শোষণ করেছে কিংবা নির্গত করেছে আমরা সেটা বের করতে পারব। আশা করছি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এরপরে হ্যাঁ, ভেরি গুড, এসপিডিএফ এর কথা বলেছে। আচ্ছা আচ্ছা, শুনেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে রসায়নের বইগুলোতে যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো নিয়েও কিন্তু বিভিন্ন রাইটারের বিরুদ্ধে কি আছে, রাইটারের ভিতরে বিভক্তি আছে। সুতরাং আমরা এখানে বলেছে যে উনি যে শেলের কথা বলেছে, শেলের কথা হচ্ছে যে কি সুনির্দিষ্টভাবে উনি বলতে পারেন। উনি হয়তো বলেছেন শেলের কথা, সেই জায়গাটাতে যে তাদের শক্তিমাত্রা কেমন হবে, এখানে কয়টা সেল থাকবে, তাদের আকৃতি কেমন হবে, এই সম্পর্কে উনি ভালো ধারণা দিতে পারেন নাই বলেই কিন্তু ম্যাক্স প্লাঙ্ক কি পেয়েছেন, সুযোগটা পেয়েছেন যে লাগাতারভাবে সুনির্দিষ্ট কক্ষপথ যদি না থাকে তাহলে লাগাতারভাবে শক্তি বিকিরণ করে কেন্দ্রে ইলেকট্রন চলে আসতে পারে। সেই প্রবাবিলিটিটা আমরা উড়িয়ে দিতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা দেখলাম শেলের ধারণা, কণিক ভরবেগের ধারণা এবং এটা কিসের ধারণা,
শোষিত বা নির্গত শক্তির ধারণা। এই জিনিসগুলো আমরা এখান থেকে পেলাম। এখন কি কি পয়েন্টে আমরা বোরকে বেটার বলতে পারি, এই কথাগুলো বলে আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। একটা পয়েন্টে আমরা বোরকে বেটার বলতে পারি যে এখানে নির্দিষ্ট কক্ষপথের ধারণা পাওয়া গেছে, নাম্বার 1। তারপরে ইলেকট্রন যেখানে থাকবে তার আকার আকৃতি, যেমন এই একটু আগে একদিন বললো যে অরবিটালের ধারণা পাওয়া গেছে। অরবিটাল দুটো শব্দ, একটা হচ্ছে অরবিট, একটা হচ্ছে অরবিট, আর একটা হচ্ছে অরবিটাল। অরবিটাল অনেকেই এই দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্য বুঝে না। অরবিট হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ, যেগুলো KLMN আমরা যে কক্ষপথগুলো বলেছি এগুলো হচ্ছে অরবিট। নির্দিষ্ট শক্তি সম্পন্ন শক্তি স্তরগুলো কক্ষপথগুলোকে আমরা কি বলি, অরবিট বলে থাকি। তাহলে অরবিট মানে কি, সুনির্দিষ্ট কক্ষপথ, ওকে, যেটা মানে আমরা 1 2 3 4 হতে পারে। আর অরবিটাল হচ্ছে ওই অরবিটের ভিতরে কোন জায়গায় কোন অঞ্চলে ইলেকট্রন কি থাকবে, ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকবে সেটা। ইলেকট্রন কিন্তু কোনো এইভাবে আমরা যে বলি যে একটা এভাবে একটা ফোঁটা দিয়ে দিই, এটা কি ইলেকট্রন বলে ফেলি, আসলে কি ইলেকট্রন সবসময় এভাবে থাকে? ইলেকট্রন অনেক সময় এরকম মেঘের মতো থাকতে পারে, ডাম্বেল আকৃতি থাকতে পারে, গোলাকার থাকতে পারে, দুইটা ডাম্বেল একসাথে থাকতে পারে, ঠিক আছে? তাহলে অনেকভাবেই কিন্তু ইলেকট্রনের আকৃতি হতে পারে। তাহলে যেই কক্ষপথের কোন জায়গাতে কোন অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই অঞ্চলটাকে আমরা কি বলি, অরবিটাল বলি, ওকে। তাহলে অরবিটাল মানে হচ্ছে ইলেকট্রনের অস্তিত্ব। যদি ইলেকট্রনের অস্তিত্ব পুরোপুরি নির্ণয় করাটা অনেক কঠিন, যেহেতু এটা খালি চোখে দেখা যায় না, এই জন্য এইগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে যখন যাবে তখন এই ইলেকট্রন সংক্রান্ত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির কি তোমার দ্বৈত নীতি, এই ধরনের অনেক সূত্র তোমরা কিন্তু তখন পাবে। তাহলে ইলেকট্রন আমরা এটা মাথায় রাখবে, অরবিট মানে হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ, আর অরবিটাল মানে হচ্ছে যে ওই কক্ষপথের কোন জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, সেই সম্ভাবনাময় অঞ্চলটাকে আমরা কি বলবো, অরবিটাল বলবো। এবং সেটা গোলাকারও হতে পারে, ডাম্বেল হতে পারে, অথবা দুইটা ডাম্বেল হতে পারে, ঠিক আছে? আশা করছি এই জিনিসগুলো ক্লিয়ার। এরপরে এখান থেকে আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের বেগ নির্ণয় কোনো রাশিমালা পাই না, বাট আমরা একটু আগে বলেছি যে এই সূত্র ইউজ করে আমরা ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ, শক্তি এগুলো আমরা ভবিষ্যতে কি করতে পারবো, প্রতিপাদন করতে পারবো। তারপরে এখানে বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয়নি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এখানে বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারপরে শক্তি শোষণ এবং কি নির্গমনের ক্ষেত্রে, শক্তি শোষণ এবং নির্গমনের ক্ষেত্রে কি পরিমাণ শক্তি শোষিত হবে অথবা নির্গত হবে সেটার কোনো ইকুয়েশন আমরা এখানে পাই না, বাট আমরা এখানে পাই। তাহলে এই কথাগুলো আমরা একটু তথ্য দিয়ে বলবো, কি দিয়ে বলবো, আমরা একটু সূত্র দিয়ে বলবো। তো আমরা চাই যেই জিনিসটা আমরা আসতে পারে জানি, সেটা আমরা গাইড বই থেকে, টেস্ট পেপার থেকে, মাথা খাটিয়ে বই পড়ে আমরা একটু নোট করে ফেলবো এই জিনিসগুলো, যেটা একেবারেই কমন টপিক। তাহলে দেখা যাবে আমাদের লেখাটা কি হবে, কোয়ালিটিফুল হবে, ওকে। তো আশা করছি এই জিনিসগুলো। ওয়ালাইকুম আসসালাম মেজুম, একটু আমরা চেষ্টা করব ঠিক টাইমে ক্লাসে যুক্ত হওয়া। জি, আমরা এরপরে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা দুইটা মডেলের ভিতরে কোন মডেলটি ভালো, আমরা সেইগুলো সম্পর্কে একটু শুনলাম। এখন আমরা একটা অঙ্ক দিতে চাই তোমাদেরকে, হ্যাঁ, দেখি কে সবার আগে করতে পারে। আমাদের সময় অল্প, আমরা চেষ্টা করব যে খুব দ্রুত একটি অঙ্ক দেওয়া হচ্ছে এই চ্যাপ্টার থেকে। তোমাকে একটা আয়ন দেওয়া হলো, কি দেওয়া হলো, আয়ন, ওকে। আয়নটা মানে আমরা আয়নের নাম দিলাম না, বললাম এ হচ্ছে কি 2+ এবং তার ইলেকট্রন হচ্ছে 2 8 18, 2 8 কত 18, এবং এই মৌলটির নিউট্রন 35টি, কয়টি, 35টি। তাহলে আমরা এই একটা আয়ন নিশ্চয়ই পরমাণু থেকে ইলেকট্রন ত্যাগ করার পরে সে আয়ন হয়েছে, এবং ওই আয়নের ইলেকট্রন হচ্ছে এটা, এবং ওই মৌলটির নিউট্রন সংখ্যা কয়টি, 35টি। আমাকে বের করতে হবে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত সেটা বের করতে হবে, নির্ণয় করো। তাহলে আমরা যেটা বলছি, একটা আয়ন দেওয়া হলো, এখানে ওই আয়নের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো,
এবং সেই এই মৌলটির এখানে এই যে মৌল সেই মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে কয়টি 35টি। আমাকে এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কি করতে হবে নির্ণয় করতে হবে। আমি দেখতে চাই যে কে দ্রুত করতে পারে। বগুড়া থেকে নিশামণি আমাদের সাথে যুক্ত হয়েছে, তো আমরা স্বাগত জানাচ্ছি। অনলাইনে সুবিধা হচ্ছে এটাই যে যেখানে থাকি না কেন আমরা কি করতে পারি, আমরা যুক্ত হতে পারি। তা এখন আমরা সব শুধু এটাই প্রার্থনা করব যে শুধু আমরা এসে নাম রোলটা লিখবো না, আমরা ক্লাসে ঢুকবো কিছু শেখার জন্য। আমি আশা করি যারা পারেন তারা অলরেডি ক্যালকুলেটর নিয়ে শুরু করে দিয়েছেন। আমি দেখতে চাই যে কে সবার আগে উত্তর পাঠাতে পারে, কে সবার আগে উত্তর পাঠাতে পারে। আমি অপেক্ষা করছি। এখানে একটু ভাবতে হবে যে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা যদি আমরা একটু শুনি, কাউকে আমি এখন জুম থাকলে জিজ্ঞেস করতে পারতাম আপেক্ষিক পারমাণবিক সংজ্ঞাটা যদি আমি বলি যে কোনো একটা মৌলের একটি পরমাণু ভরকে আমরা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাই সেই মানটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা যদি একটু লিখে রাখি যে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা তোমরা করতে থাকবে। আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি বলতো? ভর সমান হচ্ছে পরমাণুর ভর আর এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এখানে আমি বলতে পারি যে একটি পরমাণুর ভরকে আমরা কি দিয়ে ভাগ করবো? একটি পরমাণুর ভরকে আমরা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ। এখন একটা পরমাণুর ভর বলতে কি বোঝায়? একটা পরমাণুর ভর বলতে বোঝায় যে ওই পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন আছে এবং যতগুলো নিউট্রন আছে এদের ভর। কিন্তু ইলেকট্রনের ভর এত কম, এটাকে আমরা ইগনোর করতে পারি। মানে একটা পরমাণুতে আসলে 3টা কণা আমরা এখন ভাবছি, তাই না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনের ভরকে আমরা আসলে ইগনোর করতে পারি। কেন ইগনোর করতে পারি? কারণ ইলেকট্রনের ভর খুবই হালকা, প্রায় 1840 গুণ হালকা কার তুলনায়? একটা প্রোটনের তুলনায়। এত কম একটা ভরকে আমরা আসলে নেওয়া না একই কথা। তাহলে একটা পরমাণুর ভর বলতে বেসিক্যালি বোঝায় ওখানে কয়টি প্রোটন আছে এবং কয়টি নিউট্রন আছে তাদের ভরের সমষ্টি। আমি আবার বলছি, একটা পরমাণুর ভর বলতে বোঝায়, একটি পরমাণুর ভর বলতে বোঝায় যে তার কেন্দ্রে কয়টি প্রোটন আছে এবং কয়টি নিউট্রন আছে তার ভরের যোগফল। ওকে, দ্যাট মিন্স নিউক্লিয়াসের ভর। ওই পরমাণু কিসের ভর? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসে রইল কি? প্রোটন রইল এবং নিউট্রন রইল। এই প্রোটন এবং নিউট্রনের যোগফলটা যদি আমরা বের করতে পারি ভরের, তখন আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আর এই মানটা তো ফিক্সড। এই মানটা কত? ফিক্সড। আমরা এই মানটা জানি কত, যদি এখানে একটু লিখে রাখি 1.66 ইনটু 10 ইনভার্স কত? 24 গ্রাম। এটা আমরা জানি। ওকে, এখন কি জানি না? একটি পরমাণুর ভর আমরা জানি না। এখন এই তথ্য থেকে আমাকে একটি পরমাণুর ভর কি করতে হবে? বের করতে হবে। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই মৌলটির পারমাণবিক সংখ্যা অথবা কেন্দ্রের প্রোটন সংখ্যা, কেন্দ্রে কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি এই মৌলটির প্রোটন সংখ্যা কয়টি, তুমি কি বলবে? দেখো, তার ইলেকট্রন যতটা থাকে প্রোটনও ততগুলোই থাকে। এখন এই মৌলটি 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে কি তার আরো 2টি ইলেকট্রন কি ছিল? বাড়তি ছিল। তাহলে তুমি যদি এখানে যোগ করো, এখানে পাবা তুমি 28, কত পাবে? 28। কিন্তু তার আরো 2টি ইলেকট্রন চলে গিয়েছে, তার মানে এগুলো ছিল। আর ওগুলো থাকা অবস্থায় প্রোটনও সেই সমান সংখ্যকই ছিল। একটু মাথা কাটাবে যে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে আমরা 2টি ইলেকট্রনকে কি নিয়ে নিই? রিটার্ন নিয়ে নিই। যে ধরো আমরা 2টি ইলেকট্রনকে আবার নিয়ে নিলে কি হবে? চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন অ্যাড হবে। এখন তুমি গুণে দেখো যে এখানে কয়টা ইলেকট্রন আছে? এখানে ইলেকট্রন আছে 30টি। আর ইলেকট্রন যতটা থাকে কেন্দ্রে প্রোটনও কয়টি থাকে? প্রোটনও ততটি থাকে। তার মানে প্রোটন হবে কয়টি? 30টি। এখন আমরা দেখতে পাচ্ছি নিউট্রনের সংখ্যা আমাকে দেওয়া আছে। এখন আমরা যদি বের করি যে পরমাণুর ভর সমান আমরা কি বলতে পারবো? প্রোটনের যে ভরটা আছে 30 এর সাথে গুণ করব কত দিয়ে? 1.675 ইনটু 10 ইনভার্স কত? 24 গ্রাম, তাই নয় কি? কারণ আমরা জানি এটা কিসের ভর? এটা হচ্ছে একটা প্রোটনের ভর।
এবারে নিউটন আছে কয়টি বলো তো? নিউটন আছে 35টি। এটাকে আমরা গুণ করব 1.675 ইনটু 10 ইনভার্স 24। তাহলে আমরা কি করলাম? আমরা প্রোটন সংখ্যাকে প্রোটনের ভর দিয়ে গুণ করে দিলাম, নিউটন সংখ্যাকে নিউটনের ভর দিয়ে গুণ করে দিলাম। আমাদের বিষয় হচ্ছে প্রোটন এবং নিউটনের ভর প্রায় সমান। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি একটু হিসাব করি আমরা কত পাবো? আচ্ছা, একজন বলছে ঝাপসা, সরি আমি একটু চেষ্টা করছি ফোকাসটা ঠিক করার। আশা করছি এখন ঠিক হয়ে যাবে, আশা করছি এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ঝাপসা। স্যার আনসার দিছি। ওকে, আমি একটু দেখতে চাই আমরা ক্যামেরা ঠিক করতে পারলাম কিনা। এই ফাঁকে আমি একটু মানটা বসিয়ে নিই। 1.08 ইন্টু 75 73 ইন্টু 10 ইনভার্স 22 10 ইনভার্স 22 গ্রাম। ওকে, আশা করছি ঠিক কি হয়েছে আসলে বুঝতে পারছি না। এখনো ঝাপসা। আসলে মাঝে মাঝে নেটওয়ার্ক একটু প্রবলেম করে। আশা করছি একটু অপেক্ষা করবে। এখনো ঝাপসা। আমরা একটু মানটা বসাই, এই ফাঁকে যদি ঠিক হয়ে যায় মান ক্যামেরাটা। আমরা 1.0873 ইন্টু 10 ইনভার্স কত 22। আমরা উপরে যদি এটা বসাই এবং আমরা যদি কি করি এটা দিয়ে ভাগ করি আমরা কত পাবো? আমরা পাবো প্রায় 65.5। 65 কি পাবো? 5 পাবো। 65 কেউ কেউ বলছেন এখনো ঝাপসা। চেষ্টা তো করলাম বাবারে। হ্যাঁ, তানহাকে ধন্যবাদ যে ওটা হয়েছে, আলহামদুলিল্লাহ। একজন বলছে এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা একটু প্রবলেম পড়ে গেছি। আমরা ওপরে কিভাবে করলাম? আমরা 2+ ছিল, 2+ থেকে যেটা আমরা 2 ইলেকট্রন দিয়ে দিয়েছিলাম, 2 ইলেকট্রন ব্যাক নিলাম। কেন ব্যাক নিলাম? যাতে এটা বোঝার জন্য তার প্রকৃত ইলেকট্রন সংখ্যা কত। ইলেকট্রন সংখ্যা যত হয় প্রোটন সংখ্যাও তত হয়। তার প্রোটন হবে কত? 30টি। আমরা গুণে দেখলাম ইলেকট্রন 30টা মানে কি প্রোটনও 30টা। তাহলে প্রোটনের সাথে প্রোটনের ভর গুণ করলাম, আর নিউটনের ভর আমাকে দিয়ে দিয়েছে, কারণ নিউটনের ভর আসলে কম বেশি হতে পারে। তো নিউটন আমরা দিয়ে দিলাম, দিয়ে নিউটনের ভরের সাথে আমরা নিউটনের ভর গুণ করলাম। গুণ করে আমরা একটা পরমাণুর ভর, নিউক্লিয়াসের ভর মানেই পরমাণুর ভর, ইলেকট্রনের ভর হিসাব করার প্রয়োজন নেই। সেই পরমাণু ভরকে আমরা সূত্রের উপরে লবে বসিয়ে দিলাম। এই ভরটা সবসময় মনে থাকবে, আমাদের এটা মুখস্থ থাকা উচিত। এই মানটা বসিয়ে দিলাম, ভাগ করে আমরা বের করবো। বুঝছি? এখন একটা প্রশ্ন দিলে কয় হয় কি 2-1 পারে। যেমন তানহা পারলো, ওকে ধন্যবাদ জানাচ্ছি। আর বাকিরা চুপচাপ, ঠিক আছে? এরকম যাতে না হয়। তাহলে আমরা চেষ্টা করব কি করার চেষ্টা করব। আমরা আজকে একটা মিটিং আছে স্কুলে, আমরা একটু পরে স্কুলে যাব তোমাদের জন্য, যে তোমাদের কি কি সমস্যা আছে, কিভাবে তোমাদের কাছে আমরা আরেকটু বেশি পৌঁছাতে পারি, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করার জন্যই কি হবো, মিলিত হবো। তো আমরা চাই তোমরা আমাদের সাথে আরেকটু কি হও, আরো অনেকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। কারণ বিষয়টা হচ্ছে অনাগ্রহ থেকেই কিন্তু আমরা পিছিয়ে যাই। আজকে একটা কথা আমি একটু বলছি, এই কথাটা একটু মনে রাখবে, ঠিক আছে? সেটা হচ্ছে পড়তে হয়, না হলে দেরিতে হলে পড়তে হয়। তাহলে
এখন আমরা যারা পড়ছি না, তারা কি করবো? তারা দেরিতে হইলেও পড়বো, ঠিক আছে? তো দেরিতে যখন পড়তেই হচ্ছে, তাহলে এখন কেন নয়, এই জায়গাটা আমি একটু জানতে চাই। তা আমি আবারও বলি যে আমরা 21 সাল 22, আমরা কি এখন 20 সাল, তো 21 সালে আমরা পরীক্ষার্থী। 21 সালে যাতে আমরা সিটি স্কুল কলেজে একটা রেকর্ড করতে পারি, আমি সেই অনুরোধটুকু সবাইকে করবো। অনেক কিছু শেখানোর ইচ্ছা ছিল, সময় বাউন্ডিং এর কারণে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবে। শেষ মুহূর্তে নেটওয়ার্কের সমস্যার জন্য দুঃখিত। তো আমরা চেষ্টা করব কিছু ক্লাস থেকে কিছু আউটপুট নেওয়ার, ওকে? এবং জিনিসগুলো 1 বাই 1 একটা চ্যাপ্টার এমনভাবে আমরা ক্লিয়ার করে রাখবো যাতে যেখান থেকে প্রশ্ন আসে না কেন আমরা যেতে পারি। আমরা নেক্সট রসায়ন ক্লাসে কিছু টেকনিক্যাল এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা চেষ্টা করব যে এমসিকিউগুলো যাতে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কারো যদি কোনো রসায়ন এমসিকিউতে প্রবলেম থাকে একটু আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়ার, ঠিক আছে? তো নেক্সট ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালগুলো করে ফেলবেন, ঠিক আছে? আর কোনো ঝগড়াঝাটি নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।